মিস্টার নোবডির চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। 2012 সালের 23শে মার্চ নাসা মিশন কন্ট্রোল মহাকাশে থাকা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের আইএসএস ক্রুদের রেডিওতে জানায় যে 6 মিনিটের মধ্যে প্রচুর ক্ষুদ্র উল্কাপিণ্ড আইএসএসের সাথে সংঘর্ষ ঘটাতে চলেছে। এই রেডিও বার্তাটি পুরো আইএসএসে একটি আলোড়ন সৃষ্টি করেছিল। নভোচারীদের হাতে এত কম সময় ছিল যে এই সময়ের মধ্যে তারা মহাকাশ স্টেশনটির দিকও পরিবর্তন করতে পারেননি। কিন্তু প্রশ্ন হল, মহাকাশের যে অংশে আইএসএস অবস্থান করছে সেখানে রয়েছে অগণিত ক্ষুদ্র উল্কাপিণ্ড। তাহলে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন অর্থাৎ আইএসএস কিভাবে এই উল্কাপিণ্ডগুলো থেকে রক্ষা পায়? জ্বালানি ছাড়া এবং পৃথিবীকে বাদ দিয়ে 380টি যানের এই বিশাল আইএসএসের দিক পরিবর্তন করার কাজটি কিভাবে সম্পন্ন হয়? পৃথিবী থেকে মহাকাশে কিভাবে যোগাযোগ করা হতো? এবং যখন আইএসএস পৃথিবীর অন্য প্রান্তে থাকে তখন এর সাথে কিভাবে যোগাযোগ করা হয়? $150 বিলিয়ন বা 12,375 বিলিয়ন রুপি মূল্যের আইএসএসের এই বাড়িটি এমন একটি বাড়ির উদাহরণ যা ইতিহাসে আর কোথাও পাওয়া যায়নি। এটি তৈরি করতে শত শত অত্যাধুনিক যন্ত্রাংশ স্থাপন করা হয়েছে। এর ভেতরে 16টি চাপ নিয়ন্ত্রিত মডিউল রয়েছে, যার মধ্যে থাকা ও ঘুমানোর জন্য আলাদা মডিউল, একটি পর্যবেক্ষণ ডেকের জন্য আলাদা মডিউল এবং 6টি বিজ্ঞান গবেষণাগারের জন্য আলাদা মডিউলও অন্তর্ভুক্ত রয়েছে, যেগুলো সবই একটি বায়ুরোধী সুড়ঙ্গের মাধ্যমে একে অপরের সাথে সংযুক্ত। এগুলোর পাশাপাশি আইএসএসের অনেক জায়গা এখনও খালি পড়ে আছে। কিছু অতিরিক্ত ক্যাপসুল রাখার জন্য আইএসএসের কিছু লাইফবোট স্থায়ীভাবে পার্ক করে রাখা হয়েছে, যাতে কোনো জরুরি অবস্থা দেখা দিলে এই লাইফবোটগুলো মহাকাশচারীদের নিরাপদে পৃথিবীতে নিয়ে যেতে পারে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন এখন পর্যন্ত নির্মিত সবচেয়ে বড় মহাকাশ স্টেশন। একটি ফুটবল মাঠের সমান বড় আইএসএস ভূপৃষ্ঠ থেকে 400 কিলোমিটার দূরে অবস্থিত, কিন্তু দূরবীনের সাহায্যে ভূপৃষ্ঠ থেকেও এটিকে দেখা যায়। অথবা যদি আপনি বাস্তব কোনো বস্তু থেকে এর আকার অনুমান করতে চান, তাহলে ধরে নিন যে বুর্জ খলিফার নিচের অংশ বা ভিত্তি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের মতো চওড়া। আইএসএসের মোট ওজন 4,60,000 কেজি। এই ওজন 380টি গাড়ি বা 25টি যাত্রীবাহী বাসের ওজনের সমান। কিন্তু প্রশ্ন হল, এত বড় এবং ভারী একটি আইএসএস কিভাবে মহাকাশে গেল? আইএসএসের শুরু হয়েছিল মাত্র 2টি মডিউল দিয়ে এবং মহাকাশে সেগুলোকে একে অপরের সাথে সংযুক্ত করা হয়েছিল। একটি মডিউল তৈরি করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যটি রাশিয়া। 1992 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া সহযোগিতা শুরু করে এবং এই দুই পরাশক্তি মহাকাশে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন তৈরির সিদ্ধান্ত নেয়। প্রথমে রাশিয়া জারিয়া নামের একটি মডিউল মহাকাশে পাঠায় এবং তারপর মার্কিন যুক্তরাষ্ট্র এর পিছনে তাদের ইউনিটি পাঠায়। ঘণ্টায় 27,000 কিলোমিটার গতিতে ইউনিটি জারিয়াকে অনুসরণ করে। 1998 সালের 20শে নভেম্বর সকাল 6:40 ভূপৃষ্ঠ থেকে 400 কিলোমিটার উপরে এই দুটি মডিউল একে অপরের সাথে সংযুক্ত হয় এবং এভাবেই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের জন্ম হয়। তারপর থেকে গত 26 বছর ধরে সারা বিশ্বের প্রকৌশলীরা একত্রিত হয়ে তাদের নিজস্ব মডিউল তৈরি করেছেন এবং রকেটের মাধ্যমে সেগুলোকে মহাকাশে পাঠিয়ে আইএসএস এর সাথে সংযুক্ত করেছেন। আজ মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া ছাড়াও ইউরোপীয় এবং জাপানি মডিউলগুলো আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সাথে সংযুক্ত। 2000 সাল থেকে আজ পর্যন্ত আইএসএসে এমন একটি দিনও কাটেনি যেদিন এটি খালি ছিল। সবসময় যে কোনো দেশের মহাকাশচারীরা সেখানে উপস্থিত থাকেন। আইএসএসে মহাকাশচারীদের চাহিদা মেটাতে এমন সমস্ত সুবিধা রয়েছে যা যে কোনো সুপারস্ট্রাকচারে থাকা উচিত, যার মধ্যে অক্সিজেন সবচেয়ে গুরুত্বপূর্ণ। একজন মানুষ খাবার ছাড়া 3 সপ্তাহ, জল ছাড়া 3 দিন এবং অক্সিজেন ছাড়া মাত্র 3 মিনিট বাঁচতে পারে। পৃথিবী থেকে 400 কিলোমিটারেরও বেশি উপরে, যেখানে শ্বাস নেওয়ার জন্য কোনো বায়ুমণ্ডল বা অক্সিজেন নেই, সেখানে মহাকাশচারীদের জন্য বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ করাই আইএসএস এর সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
একজন সাধারণ মানুষের প্রতিদিন 15,000 লিটার বা 22 কেজি অক্সিজেনের প্রয়োজন হয়। আইএসএস এ বসবাসকারী 9 জন মহাকাশচারীর জন্য প্রতিদিন প্রায় 200 কেজি অক্সিজেন সরবরাহ করা সত্যিই একটি বড় চ্যালেঞ্জ। এখানে ট্যাঙ্কগুলোতে নভোচারীদের জন্য বহুদিনের অক্সিজেন মজুত রাখা থাকে, যাতে ব্যবস্থাটি বিকল হয়ে গেলেও পৃথিবী থেকে রকেটে পাঠানো অক্সিজেন নভোচারীদের বেঁচে থাকার জন্য যথেষ্ট হয়। বর্তমানে প্রযুক্তি এতটাই উন্নত হয়েছে যে মাত্র 6 ঘন্টার মধ্যে পৃথিবী থেকে আইএসএসে অক্সিজেন সরবরাহ করা সম্ভব। ঘন্টা, কিন্তু শুধুমাত্র যদি সেই শর্তে রকেট উৎক্ষেপণ সফল হয়। এই পদ্ধতিটি ভালো, কিন্তু এটি খুব ব্যয়বহুল, কারণ পৃথিবী থেকে আইএসএসে যেতে একটি কার্গো রকেটের খরচ $200। খাদ্য এবং অন্যান্য সরবরাহ অনেক মাস পর পর পাঠানো হয়। কিন্তু প্রতিদিন 200 কেজি অক্সিজেনের চাহিদা মেটাতে বারবার রকেট ব্যবহার করা খুব কঠিন। এ কারণেই আইএসএস পৃথিবীর উপর নির্ভর না করে নিজের অক্সিজেন তৈরি করে। এতে একটি ছোট যন্ত্র আছে যা জল ব্যবহার করে অক্সিজেন তৈরি করে। যখন জলের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করা হয়, তখন এটি হাইড্রোজেন এবং অক্সিজেন এই দুটি অংশে বিভক্ত হয়ে যায়। হাইড্রোজেন গ্যাসের বুদবুদ ধনাত্মক তড়িৎদ্বারে এবং অক্সিজেন গ্যাসের বুদবুদ ঋণাত্মক তড়িৎদ্বারে জমা হয়। এখন যদি এই পরীক্ষাটি পৃথিবীতে করা হয়, তবে এই বুদবুদগুলি স্বয়ংক্রিয়ভাবে জল থেকে আলাদা হয়ে যাবে, কারণ স্বাভাবিকভাবেই গ্যাসের ওজন জলের ওজনের চেয়ে কম। কিন্তু মহাকাশে কোনো মাধ্যাকর্ষণ নেই। জলের ওজন গ্যাসের ওজনের সমান, অর্থাৎ প্রায় শূন্য। এখন জল থেকে অক্সিজেন গ্যাসকে আলাদা করার জন্য এই যন্ত্রটিকে বৃত্তাকারে ঘোরানো হয়, যা একটি কেন্দ্রাতিক বল তৈরি করে, যা কৃত্রিম মাধ্যাকর্ষণ হিসেবে কাজ করে। বৃত্তাকার ঘূর্ণনের কারণে জল দুপাশে চলে যায় এবং অক্সিজেন গ্যাস মাঝখানে থেকে যায়, যা যন্ত্রটি সংগ্রহ করে পাত্রে রাখে। এখন এখানে আপনি নিশ্চয়ই ভাবছেন যে যদি আইএসএস এ জল থেকে অক্সিজেন তৈরি হয়, তাহলে মহাকাশে জল আসে কোথা থেকে? এমনকি এখানেও অসাধারণ প্রকৌশল তার জাদু দেখায়। একই প্রক্রিয়ায় বেরিয়ে আসা হাইড্রোজেন গ্যাসকে নভোচারীর নিঃশ্বাস থেকে বেরিয়ে আসা কার্বন ডাই অক্সাইড গ্যাসের সাথে বিক্রিয়া করানো হয় এবং আবার জল তৈরি, এবং সবশেষে মিথেন গ্যাস অবশিষ্ট থাকে, যা মহাকাশে নষ্ট হয়। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের জন্য অক্সিজেন তৈরি করা নিজেই একটি বিশাল চ্যালেঞ্জ। কিন্তু তার চেয়েও বড় চ্যালেঞ্জ হল এই অক্সিজেনকে সুরক্ষিত রাখা। কারণ মহাকাশ স্টেশনে যদি সামান্য ছিদ্র হয়, তাহলে তার ফল খুব বিপজ্জনক হতে পারে। মাত্র 1 সেকেন্ডের মধ্যে মহাকাশ স্টেশনটি টুকরো টুকরো হয়ে যাবে। সম্প্রতি ধ্বংস হওয়া টাইটান সাবমার্সিবলের উদাহরণ আমাদের সকলের সামনেই রয়েছে। অনেক চাপ আছে, সমুদ্রের চাপ ছিল নিয়ন্ত্রিত, যেখানে টাইটানের চাপ ছিল নিয়ন্ত্রিত। এর দ্রবণ লিক করার সাথে সাথেই সমুদ্রের চাপ 1 সেকেন্ডেরও কম সময়ে এটিকে মারাত্মকভাবে সংকুচিত করে ফেলে। কিন্তু মহাকাশে ব্যাপারটা ঠিক উল্টো। এখানে বাইরের চাপ শূন্য, অথচ আইএসএস এর ভেতরের চাপ বজায় রাখা হয়। টাইটানের মতোই এতে সামান্য ফাটল ধরলেও এটি প্রসারিত হয়ে ফেটে যাবে। আইএসএস যে উচ্চতায় পৃথিবীকে প্রদক্ষিণ করে, সেখানে প্রচুর মহাকাশীয় আবর্জনা রয়েছে, যা মহাকাশে খুব দ্রুত গতিতে ঘুরছে। এর মধ্যে রয়েছে স্যাটেলাইটের অংশ এবং শত শত ছোট বড় উল্কাপিণ্ড। তাই প্রশ্ন ওঠে, আইএসএস কিভাবে এই উল্কাপিণ্ডগুলো থেকে নিজেকে রক্ষা করে? আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ঘণ্টায় 27,000 কিমি গতিতে পৃথিবীকে প্রদক্ষিণ করছে। এই গতি এতটাই বেশি যে এই গতিতে উড়লে এটি মাত্র 25 মিনিটে প্রশান্ত মহাসাগর পার হতে পারে। সেই একই প্রশান্ত মহাসাগর যা পার হতে বাণিজ্যিক বিমানের 13 ঘণ্টা সময় লাগে। এত দ্রুত গতিতে যদি এটি কোনো উল্কাপিণ্ডের সাথে ধাক্কা খায়, তবে তা হবে 80 কিলোমিটার বেগে একটি গাড়ির গাছে ধাক্কা খাওয়ার মতো। 2012 সালের 23শে মার্চ নাসা মিশন কন্ট্রোল আইএসএস-এর কর্মীদের রেডিওর মাধ্যমে জানায় যে কিছু মহাকাশীয় আবর্জনা সরাসরি আইএসএস-এর দিকে ধেয়ে আসছে। এই আবর্জনা কতটা বড় ছিল তা কেউ জানত না। তাদের মাত্র 6 মিনিট আগেই জানানো হয়েছিল। আর সূর্য যখন থাকেও, তখন এটি এত দ্রুত তার অবস্থান পরিবর্তন করে যে সোলার প্যানেলগুলো যদি স্থির থাকে, তাহলে সেগুলোর উপর সরাসরি সূর্যালোক পড়বে না এবং সেগুলো সঠিকভাবে বিদ্যুৎ উৎপাদন করতে পারবে না। এই কারণেই এই সৌর প্যানেলগুলো সর্বদা সূর্যের দিকে মুখ করে থাকে।
আইএসএস এর সৌর প্যানেলগুলো 120 ভোল্ট বিদ্যুৎ উৎপাদন করে। একবারে কিলোওয়াট বিদ্যুৎ। এই পরিমাণ বিদ্যুৎ দিয়ে পৃথিবীতে 110টি এয়ার কন্ডিশনার সহজেই চালানো যায়। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকা নভোচারীদের সাথে যোগাযোগ রাখাও মিশন কন্ট্রোলের জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল। যোগাযোগ হয় রেডিও সংকেতের মাধ্যমে। এই সংকেতগুলো পৃথিবী অতিক্রম করতে পারে না এবং প্রায়শই আইএসএস পৃথিবীর অপর প্রান্তে থাকে। এই সমস্যা সমাধানের জন্য প্রথম এমন একটি বিমান পাঠানো হয়েছিল যা আইএসএস এর রেডিও সংকেত গ্রহণ করে মিশন কন্ট্রোলের জন্য হিউস্টনে পাঠাত। এই পদ্ধতিটি ছিল ব্যয়বহুল এবং বেশ অনির্ভরযোগ্য। বেশিরভাগ সময় আইএসএস এর সাথে যোগাযোগ 1 ঘন্টার জন্য বিচ্ছিন্ন হয়ে যেত, যতক্ষণ না এটি পুনরায় পৃথিবীকে প্রদক্ষিণ করে মিশন কন্ট্রোলের সীমার মধ্যে আসত। কিন্তু এখন আর এমনটা হয় না। প্রযুক্তির অগ্রগতি এবং উচ্চতর কক্ষপথে থাকা স্যাটেলাইটের সাহায্যে যোগাযোগের সমস্যা এখন চিরতরে সমাধান হয়ে গেছে। যখনই আইএসএসকে মিশন কন্ট্রোলের সাথে যোগাযোগ করতে হয়, প্রথমে স্যাটেলাইটটি সংকেত গ্রহণ করে তারপর সেই একই সংকেত স্যাটেলাইট নেটওয়ার্কে পাঠানো হয় এবং এরপর স্যাটেলাইটের সীমার মধ্যে থাকা যে কোনো কিছু হিউস্টন মিশন কন্ট্রোলে সংকেতটি রিলে করে। এইভাবে এখন মাত্র কয়েক সেকেন্ডের বিলম্বেই আইএসএসে থাকা নভোচারীরা সহজেই তাদের পরিবারের সাথে সংযোগ স্থাপন করতে পারেন। সারা বিশ্বের বিজ্ঞানীরা আইএসএসকে স্বনির্ভর করার চেষ্টা করে যাচ্ছেন, এমন একটি মহাকাশ স্টেশন যার জন্য পৃথিবীর উপর নির্ভরতা যথাসম্ভব কম হবে। এই উদ্দেশ্যে অনেক উদ্ভাবন করা হয়েছে, কিন্তু এখনও এমন অনেক চাহিদা রয়েছে যা মেটাতে পৃথিবীর সাহায্যের প্রয়োজন হয়, যেমন খাদ্য, রাসায়নিক, যন্ত্রাংশ এবং ক্রুদের স্থানান্তর থেকে শুরু করে জল পরিশোধন পর্যন্ত। কারণ একজন মহাকাশচারী 8 মাসের বেশি মহাকাশে থাকতে পারেন না। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালানোর জন্য অনেক গবেষণাগার রয়েছে, যেখানে বেশিরভাগ পরীক্ষা নিরীক্ষা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালানোর জন্য অনেক গবেষণাগার রয়েছে, যেখানে বেশিরভাগ পরীক্ষা নিরীক্ষা মানবদেহের উপর করা হয়। এর একমাত্র উদ্দেশ্য হল মানুষ যখন মঙ্গল গ্রহ বা গভীর মহাকাশে যাবে তখন তাদের কি কি সমস্যার সম্মুখীন হতে পারে তা জানা। আইএসএস পৃথিবী থেকে মাত্র 6 ঘন্টার দূরত্বে অবস্থিত, কিন্তু মানুষ যখন মঙ্গল গ্রহে যাবে তখন পৃথিবীর কোনো সাহায্য থাকবে না, আর ফিরে আসাও এত সহজ হবে না। আমরা আশা করি আপনারা এই ভিডিওটি পছন্দ করবেন এবং শেয়ার করবেন।